অস্ট্রেলিয়ার সিরিজে আগে কি আপনি ভেবেছিলেন যে 1-1 সমতায় সিরিজটা শেষ হবে এবং যেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দলের অধিনায়ক ট্রফিটা ভাগ করে নিবে? এটা কিন্তু আসলে ভাবনার বিষয়ই ছিল না তখন। বাংলাদেশ প্রথম টেস্টে যেরকম পারফর্ম করেছেন ব্যাটিং বোলিং এ, 3.5 দিনে ম্যাচটা শেষ করেছেন যেখানে অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি। ঠিক দ্বিতীয় টেস্টে হলো ঠিক তার উল্টো। অস্ট্রেলিয়া যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশও পাত্তাও পায়নি, সেটা শুধু ব্যাটিং এ। বোলিং এ কিন্তু বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুইটাই সমান জায়গায় ছিল, দুইটা টিম। কিন্তু ব্যাটিং এ বাংলাদেশ দ্বিতীয় টেস্টে এমন বাজে পারফর্ম করেছে যার কারণে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ভালো জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু প্রথম টেস্টের কথা যদি আমি বলি, যেখানে ব্যাটিং বলেন বাংলাদেশ ছিল দুর্দান্ত। বাংলাদেশকে এক জায়গাতে কিন্তু অস্ট্রেলিয়া পরাস্ত করতে পারেনি। আমরা প্রথম টেস্টে তো অনেক কথাই শুনেছি, অনেক ভিডিও দেখেছি। দ্বিতীয় টেস্ট নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে দ্বিতীয় টেস্টে কিন্তু উইকেটটা ছিল অনেক ট্রিকি, সেটা আপনারাও জানেন। বাংলাদেশ যখন ব্যাটিং করছে এবং অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করছে, দুই দলের ব্যাটাররাই কিন্তু ব্যাটিং করতে পারে নাই। অস্ট্রেলিয়াও 210 রানে অল আউট হয়েছে, বাংলাদেশ হয়েছে মাত্র 64 রানে, বেশি খারাপ করেছে হয়তো। কিন্তু প্রথমে যদি বাংলাদেশ টসটা জিততো এবং তারা যদি বোলিং নিত, আমার মনে হয় অস্ট্রেলিয়াও 100 নিচে অল আউট হতেও পারতো। কারণ বাংলাদেশ যেরকম বল করেছে অস্ট্রেলিয়ার সাথে, কারণ প্রথম ইনিংসে প্রথম সেশনে কিন্তু সব থেকে বলের জন্য পিচটা ভালো থাকে, পিচটা একেবারে ফ্রেশ থাকে। সব মিলে সেই সময় ব্যাটিং ফেস করা কতটা ডিফিকাল্ট, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো ওই কন্ডিশনে, সেটা যারা ওই জায়গায় ব্যাটিং করেছে তারাই কিন্তু বলতে পারে। আমার কাছে সবকিছুই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের 2জন বা 3জন যে ব্যাটসম্যান আছে তাদের ব্যাটে মানে বাজেভাবে আউট হয়েছে। অন্য ব্যাটাররা তো তাদের বলের সাথে মোকাবেলা করতে পারেনি, কিন্তু কিছু আছে যে নিজে হাতে উইকেট তুলে দিয়েছে। আমি যদি লিটন কুমার দাসের কথা বলি, অফসাইডের বলে তিনি যে এই ম্যাচে আউট হলেন এবং 2টা যে 0 রানে আউট হলেন, 0 রানে আউট হওয়া নিয়ে আমি তার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তিনি কিভাবে আউট হয়েছেন। মানে আনইউজুয়াল ভাবে, মানে যেভাবে তিনি অফসাইডে বলকে এরকম ফোকা দিয়ে মানে খোসা মারা, এই খোসা মারার অভ্যাসটা কবে যাবে এই বাংলাদেশের কিছু প্লেয়ারের? আপনি দেখছেন এই কন্ডিশনটা অনেক হার্ড, এখানে রান করাটা অত ইজি না। দলে যখন এই অবস্থা 4-5টা উইকেট পড়ে যাচ্ছে, আপনি এসে কেন খোসা মেরে আউট হবেন? এটা তো একটা আসলে ব্যবসায়ী। আবার আর একটা আমি যদি মুমিনুলের কথাও বলি এবং তানজিদ হাসান তামিম, এই 2টা প্লেয়ার কি করেছেন? মুমিনুলও কিন্তু দলের ওই রকম একটা সিচুয়েশনে তিনিও অফসাইডের বলে, যেটা বাজার কোনো দরকারই ছিল না, যেটা ছাড়লে বাংলাদেশের রানেরও কোনো ইফেক্ট করতো না, অথচ বাংলাদেশের একটা ভালো জায়গায় যেতে পারতো। তিনি সেইভাবে ওই জায়গায় যে একটা বল ফোসা মেরে আউট হলেন, এরকম আউট হওয়া কি আসলে বাঞ্ছনীয়? আমার মনে হয় না। তানজিদ হাসান তামিম, আপনি একজন অভিজ্ঞ প্লেয়ার, প্রথম টেস্টে আপনার সেঞ্চুরি আছে এবং যেখানে আপনি দ্বিতীয় টেস্টে কি করলেন, 2বারই, প্রথমবার একটা ফোসা মেরে আউট হলেন, দ্বিতীয়বার আপনি একটু সেট হয়েছিলেন, কিছু বল ফেস করেছিলেন 20টার মতো, সেখানেও আপনি খোসা মারলেন। এমন খোসা, বাউন্সের বলে যে বল আপনি রিচ করতে পারলেন না, সেই বলটা আপনি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিলেন, ট্রাপে ফেলে আপনাকে আউট করা হয়েছে। এখানে এই 2-3টে প্লেয়ার যদি বাংলাদেশের একটু ধৈর্য ধরে হচ্ছে খেলতো, যেহেতু তারা টপ অর্ডার ছিল, আজকে এই রেজাল্টটা হয়তো বাংলাদেশের অন্যরকমও হতে পারতো। বাংলাদেশ শুধু এই দ্বিতীয় টেস্টে যে খারাপ করেছে সেটা না, অস্ট্রেলিয়া কিন্তু প্রচুর ভুগি আছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা খেলতে পারেনি, অস্ট্রেলিয়ার বলাররা ভালো বল করেছে এবং সেই সাথে বাংলাদেশের বলাররাও কিন্তু ভালো বল করেছে। সব মিলে এই সিরিজটা যে 1-1 সমতায় শেষ হবে সেটা কিন্তু কেউ আগে ভাবেনি। যেটা হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশ করে দেখিয়েছে। সব মিলে বাংলাদেশ টিমকে অভিনন্দন এবং ভবিষ্যতে আরো ভালো করে খেলার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমাদের আপনাদের মতামত জানিয়েছি।